স্যার সাবটেক্টটা একবার একটু বুঝাবেন, ওই যে টু এর নিচে টু আবার টু, এই জিনিসটা আমি একটু বুঝিনি। ওকে, থ্যাংক ইউ, বুঝিয়ে দিচ্ছি। আমরা যে চ্যাপ্টারটা পড়বো এটা হচ্ছে আমাদের 4 নম্বর চ্যাপ্টার। আমাদের যে চ্যাপ্টারটার নাম হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি, তবে বেশি পরিচিত আমাদের কাছে এইচটিএমএল নামে। তো আমরা যেটা করব, প্রথমে মোটামুটি 10-15 মিনিট মতো আমরা থিওরি পড়বো, ঠিক আছে? তারপরে প্র্যাকটিক্যালি এগুলা ডিজাইন করব। এইচটিএমএল যেটা, সেটার ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আসলে এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে এইচটি যেটাকে বলা হয় হাইপার টেক্সট, আর একটা হচ্ছে এমএল যেটাকে বলা হয় মার্কআপ ল্যাঙ্গুয়েজ। প্রথমে আমরা এই হাইপার টেক্সট জিনিসটা জেনে আসবো। এজন্য আমি যেটা করলাম, এই যে একটা ব্রাউজার, আসলে এটাকে ওয়েব ব্রাউজার বলে, যে এটা একটা সফটওয়্যার, যেই সফটওয়্যারের সাহায্যে আমরা কি করতে পারি, ওয়েব পেজ প্রদর্শন করতে পারি। তো আমি যেটা করলাম, এই ক্রোম নামে একটা ব্রাউজারে আমি চলে গেলাম। তো এই যে সার্চ বার, এখানে যে কোনো কিছু আমি খুঁজে বের করতে পারি। আমি যেটা করলাম, লাইক বাংলাদেশ লিখে একটু খুঁজে বের করতে চাচ্ছি, আমি কি লিখেছি, বাংলাদেশ লিখেছি। তো দেখা যাচ্ছে যে 0.70 সেকেন্ডের মধ্যে হিউজ রেজাল্ট কিন্তু দেখিয়েছি, যার মধ্যে বাংলাদেশ কথাটা আছে। তো আমি প্রথম যে সাজেশন, সেটাতে আমি চলে গেলাম। উইকিপিডিয়া হচ্ছে ওয়েবসাইটটার নাম। ওকে, তো আমরা একটু যদি খেয়াল করে দেখি, দেখেন উইকিপিডিয়া হচ্ছে কি ওয়েবসাইটের নাম, আর ওয়েব পেজের নামটা কি, বাংলাদেশ। তো এই যে একটা ওয়েব পেজে আমরা চলে আসছি, একটু ভালোভাবে খেয়াল করে দেখি, এই যে একটা ওয়েব পেজ, সেই ওয়েব পেজে কিন্তু অনেক ধরনের কন্টেন্ট আছে। যেমন এগুলা কি, সবই টেক্সট টাইপ কন্টেন্ট। কি বললাম, এগুলাকে টেক্সট টাইপ কন্টেন্ট। এই পাশে যেটা দেখা যাচ্ছে, এগুলাকে আমরা ইমেজ টাইপ কন্টেন্ট বলি। আবার এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা কি, অডিও টাইপ কন্টেন্ট। তার মানে কোন একটা ওয়েব পেজে অনেক ধরনের কন্টেন্ট থাকতে পারে। ইভেন আমি যদি আপনাদেরকে ইউটিউবে নিয়ে যাই, তখন দেখাবো যে কি বলেন, ভিডিও টাইপ কন্টেন্ট। তাহলে এই যে এগুলাকে যে আমি টেক্সট টাইপ কন্টেন্ট বললাম, এই টেক্সট টাইপ কন্টেন্টের মধ্যে কিছু টেক্সট, যেমন খেয়াল করে দেখেন, এই যে এখানে চিটাগং, আমি যখন চিটাগং এ ক্লিক করলাম, খেয়াল করে দেখেন, তখন কিন্তু অন্য একটা পেজে চলে আসছে। আমি যখন কি করেছি, চিটাগং এ ক্লিক করলাম, তখন কি হয়েছে, অন্য একটা পেজে চলে আসছে। ইভেন এখানে খেয়াল করে দেখেন যে বাংলাদেশি ইকোনমি, আমি সেখানে যখন ক্লিক করলাম, তখন কিন্তু কি অন্য একটা পেজে চলে যাচ্ছে। আসলে কাহিনী যেটা হয়েছে, এই টেক্সটটুকুকে আসলে লিংক করা হয়েছিল। এই লিংকের ফুল ফর্ম হচ্ছে হাইপার লিংক। আর যেই টেক্সটকে এরকম হাইপার লিংক করা হয়, তাকে বলে হাইপার টেক্সট। আমি আরেকটা বার বলি, খেয়াল করে দেখেন, এখানে দেখেন ঢাকা লেখা আছে। আমি যখন ঢাকাতে ক্লিক করলাম, তখন কি অন্য একটা পেজে চলে আসছে না? হ্যাঁ, অন্য একটা পেজে চলে আসছে। তো আসলে এখানে যেটা হয়েছে, এই যে ঢাকা যে লেখাটা ছিল, ঢাকা যে টেক্সটটা ছিল, সেই টেক্সটটাকে আসলে কি করা হয়েছিল, লিংক করা হয়েছিল। যেই লিংকের ফুল ফর্ম হচ্ছে কি বলেন, হাইপার লিংক। আর যেই টেক্সটগুলোকে এরকম হাইপার লিংক করা হয়, তাকে হাইপার টেক্সট বলে। আমরা কিন্তু এইচটিএমএল এর মাধ্যমে এরকম হাইপার টেক্সট করতে পারবো। যাই হোক, আমরা মোটামুটি হাইপার টেক্সট নিয়ে জেনে ফেললাম। এখন আমরা অবশ্যই এমএল বা মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা নিয়েও কিন্তু জেনে ফেলবো, ঠিক আছে? ওকে, আমি তাহলে স্লাইড শোতে চলে যাচ্ছি। আমরা অলরেডি জেনে ফেলেছি আমাদের যে এইচটিএমএল, সেটার ফুল ফর্ম কিন্তু কি বলেন, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো পরীক্ষায় যদি বলে এইচটিএমএল কি, তখন কিন্তু আপনি লিখে দিবেন না যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আসলে এটা হচ্ছে ফুল ফর্ম। যাই হোক, আমরা আস্তে আস্তে আরো কিছু জানবো। তো দেখেন, প্রথমে যেটা বলা হচ্ছে, এটা দিয়ে, এই যে এইচটিএমএল যেটা, সেটা দিয়ে আমরা কি করে থাকি, ওয়েব পেজ ডিজাইন করি। আমরা আসলে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ জানবো, যেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানবো নেক্সট চ্যাপ্টারে। সেই চ্যাপ্টারে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা প্রোগ্রাম বানাবো। কিন্তু এই যে ওয়েব পেজ ডিজাইনিং একটা ল্যাঙ্গুয়েজ আমরা করছি, এইচটিএমএল, যেটার থ্রুতে আমরা কি করব, আমাদের যে বিভিন্ন ওয়েবসাইট গুলা হয়, সেই ওয়েবসাইটের যে ওয়েব পেজ গুলা, সেই ওয়েব পেজ গুলা কি করব, আমরা ডিজাইন করব। ওকে, এরপরে দেখেন যেটা বলা হচ্ছে, এইচটিএমএল কি একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। যাই হোক, আমি একটু মার্কআপ ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার করে দিই। মনে করেন আপনি বায়োলজি পড়তেছেন। তো যখন বায়োলজি পড়তেছেন, এটা হচ্ছে আপনার কোন একটা পেজ, এবং কোন একটা পেজে আপনি এখানে কোষ, একটা ওয়ার্ড পেয়েছেন কোষ, সেটা খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড আর কি। তো আপনি কি করবেন, আপনি কি খাতায় লিখবেন যে আমার বইয়ের 567 নম্বর পেজে 4 নম্বর কলামে 3 নম্বর ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, এমন কিন্তু করবেন না। আপনি যেটা করবেন,
এখানে কি করবেন, হয় আন্ডারলাইন দিয়ে দিবেন বা হাইলাইট দিয়ে মার্ক করে ফেলবেন। মার্ক ব্যাপারটা কিন্তু এরকমই। দেখেন আপনি ধরেন আপনার ওয়েব পেজে কোন একটা ওয়ার্ড হচ্ছে বুক, এই বুক লেখাটাকে কি করতে চাচ্ছেন, বোল্ড করতে চাচ্ছেন। আপনি যেটা করবেন, এর জন্য যে কোডিং ইনস্ট্রাকশন, এর জন্য যে কোডিং নির্দেশনাবলী, সেটা এই টেক্সটের সাথেই দিয়ে দিবেন, সেটা এই টেক্সটের সাথেই দিয়ে দিবেন। এই জন্য কিন্তু এটাকে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলে। আর এই যে আমি যা দিয়েছি এগুলাকে মার্কআপ ট্যাগ বলে। আচ্ছা, তাহলে একটু বলে দিই। দেখেন এই যে এটাকে বলা হয় একটা ওপেনিং ট্যাগ, হ্যাঁ, আর এটাকে কি বলা হয়, ক্লোজিং ট্যাগ। আমি যেটা করেছি অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়েছি, অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে একটা কিওয়ার্ড, এটাকে কি বললাম, কিওয়ার্ড। কেননা আমি বোল্ড করতে চেয়েছিলাম, কিন্তু আমি বোল্ড বানান পুরা না লিখে যা লিখেছি বি লিখেছি, সো এটাকে একটা কিওয়ার্ড বলা যাবে। সো দেখেন কিওয়ার্ড সহ অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়েছি, এটাকে আমি কি বলেছি, ওপেনিং ট্যাগ। আর এটাকে আমি কি বললাম, এটাকে বললাম ক্লোজিং ট্যাগ। আসলে ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের কিওয়ার্ড কি হবে, সেম হবে, জাস্ট দুইটার মধ্যে পার্থক্য একটাই, যে দেখেন এখানে একটা ফরওয়ার্ড স্ল্যাশ বা স্ল্যাশ আছে। ফরওয়ার্ড কেন, দেখবেন যে আমরা যখন সামনের দিকে মুভ করি তখন দেখবেন আমাদের বডিটা সামনের দিকে ঝোঁকা থাকে, তাই না, এটাকে ফরওয়ার্ড বলে। ওকে, যাই হোক, খুব ভালোভাবে হয়তো অনেকেই বুঝতে পারছি না, আস্তে আস্তে একদম ক্লিয়ার আইডিয়া চলে আসবে, বিকজ আমরা এগুলো একদম প্র্যাকটিক্যালি কিন্তু সবাই প্র্যাকটিস করে দেখবো। ওকে, তো যাই হোক, আমরা একটু আমাদের স্লাইডে চলে যাই। যেটা বলেছিলাম HTML একটা কি বলেন, মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তাই না। আর এই যে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, সেগুলা কি কিছু মার্কআপ ট্যাগের সাহায্যে কি করা হয়, গঠন করা হয়, তাই না, যার সাহায্যে আমরা কি করি, আমাদের যে ওয়েব পেজ, সেই ওয়েব পেজে বিভিন্ন ধরনের কন্টেন্ট গুলা কি করি, শো করি বা প্রদর্শন করি। আমি কিন্তু এটা আপনাদেরকে অলরেডি বলেছি। ওকে, খেয়াল করে দেখেন, তাহলে আমরা যদি HTML এর একটা ডেফিনেশন দিতে চাই, আমরা এভাবে বলতে পারবো HTML একটা কি বলেন, ওয়েব পেজ ডিজাইনিং মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কি বললাম, আমরা এভাবে বলতে পারবো HTML একটা ওয়েব পেজ ডিজাইনিং মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটার সাহায্যে কি করা হয় বলেন, আমাদের যে ওয়েব পেজ, সেই ওয়েব পেজগুলো ডিজাইন করা হয়। ওকে, তো এটাও কিন্তু আমি বলেছি, এটাকে মাঝে যেটা আছে এটাকে কন্টেন্ট বলে। খেয়াল করে দেখেন, এটা একটা কন্টেন্ট। আর এই যে প্রথম কিওয়ার্ড সহ যে অ্যাঙ্গেল ব্র্যাকেট, সেটাকে ওপেনিং ট্যাগ বলে, এটাকে কি বলা হয়, ক্লোজিং ট্যাগ। যাই হোক, এগুলা নিয়ে আমরা খুব ডিটেইলসে জানবো। প্রথমে আমরা একটা টাকলুকে চিনি, ওনার নাম হচ্ছে টিম বার্নার্স-লি। ওনার জন্য কিন্তু এই HTML পড়া। এই যে টিম বার্নার্স-লি, ওনার যে HTML বানানোর যে কাহিনী, সেটা অনেকটা এরকম যে উনি চেয়েছিলেন যে কিভাবে খুব ফাস্ট এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো ডেটা আদান প্রদান করা যায়। দেখেন, মনে করেন আপনার বাসা সিদ্ধেশ্বরী, তো আপনি যদি এই সিদ্ধেশ্বরী থেকে বাসা শিফট করেন মালিবাগ, কি করবেন, বাসায় যদি একটা পুরানো ঝাড়ু থাকে সেটাও নিয়ে যাবেন। কিন্তু আপনার বাসার যদি এই সিদ্ধেশ্বরী থেকে রাজশাহী বা দিনাজপুর শিফট করেন, তখন কি করবেন, তখন কিন্তু আপনি পুরানো কিছু খাট রেখে যাবেন, ওখানে যে আবার কিনে নেবেন। কস্ট ক্যারিং চার্জটা কিন্তু অনেক বেশি হয়ে যায়। যত বেশি জিনিস নিয়ে যাবেন, খরচ কিন্তু কি তত বেশি। আর আপনি যদি এমন হয় যে আপনি আপনার বাসা সিদ্ধেশ্বরী থেকে শিফট করতেছেন ইউএসএ, তখন কি করবেন, তখন যেটা করবেন, আপনি একটা লাগেজ নিয়ে চলে যাবেন, খুবই অল্প জিনিসপত্র কিন্তু নিবেন। বিকজ আমি বলেছি, যত বেশি জিনিসপত্র নিবেন তত বেশি কি বলেন, খরচ। আর যত দূরে নিয়ে যাবেন তত বেশি খরচ। আসলে আমাদের দেখেন যে বাসায় যে ইন্টারকম যেটা, সেখানে কিন্তু দেখবেন যে কাউকে পে করতে হয় না, বিকজ এই নেটওয়ার্কিং সিস্টেমটা কার হয়, নিজের হয়। এখন দেখেন, আমরা যে ফেসবুক ব্রাউজ করি, মনে করেন আমার দুইটা ডিভাইস, এটা একটা ডিভাইস, এটা হচ্ছে আরেকটা ডিভাইস, ঠিক আছে। তো আমি এই দুইটা ডিভাইসের মধ্যে কমিউনিকেশন করতে চাচ্ছি থ্রু ফেসবুক। তাহলে এই ডিভাইসটা দিয়ে যখন এই ডিভাইসে আমি একটা টেক্সট করব মেসেঞ্জারে, এই ডিভাইস থেকে টেক্সট কিন্তু এখানে যাবে না, এই ডিভাইস থেকে টেক্সটটা যাবে ফেসবুকের সার্ভারে। নতুন একটা টার্ম চলে আসছে, সার্ভার একটা বিশেষ কম্পিউটার, ঠিক আছে, এটা নিয়ে আমরা পরে জানবো। তাহলে এই ডিভাইস থেকে আমি ফেসবুকের সার্ভারে টেক্সট দিচ্ছি, আবার ফেসবুকের সার্ভার থেকে কিন্তু এই ডিভাইসে টেক্সটটা আসতেছে, তাই না।
তো ফেসবুকের সার্ভারটা বাংলাদেশে নাই, মনে করেন সিঙ্গাপুরে আছে, তাহলে কি আপনি এখান থেকে সিঙ্গাপুরে টেক্সট পাঠাচ্ছেন, আবার সিঙ্গাপুর থেকে কিন্তু আসতেছে। এই যে অনেক দূরে ডেটা পাঠাতে হচ্ছে, এখন ডেটাটাকে যদি ভারী থাকে তাহলে হবে? ডেটাটাকে আপনার যা করতে হবে অনেক হ্যান্ডি করার চেষ্টা করতে হবে, ডেটাটাকে হালকা করার চেষ্টা করতে হবে। HTML দিয়ে কিন্তু এই জিনিসগুলো করা যায়। ওকে, যাই হোক, আমরা একটু আবারও আমাদের স্লাইডে চলে যাই। খেয়াল করে দেখেন উনি যেটা করছিল 1990 সালে, কত সালে? 90 সালে কিন্তু HTML টা আমাদের সামনে এনেছেন, এবং ওনার যে লক্ষ্য ছিল কিভাবে খুব দ্রুত পৃথিবীর এক জায়গা থেকে অন্য জায়গায় ডেটা আদান প্রদান করা যায়। ওকে, আচ্ছা, এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে HTML এর মাই ক্যাট থেকে শুরু করে এই যে ওয়াই পর্যন্ত, এটাকে বলা হয় কন্টেন্ট। এটাকে কি বলা হয়? কন্টেন্ট বলা হয়। আর এই যে সামনে যে একটা আমরা কি দেখতে পাচ্ছি, ট্যাগ দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ। আর এই যে পরে যেটা দেখতে পাচ্ছি, পেছনে যেটা বা শেষে যেটা, সেটাকে কিন্তু কি বলা হয়? ক্লোজিং ট্যাগ। ওপেনিং ট্যাগ বা স্টার্টিং ট্যাগ বলা যায়, ক্লোজিং ট্যাগ বা এন্ডিং ট্যাগ বলা যায়। আর এই যে কন্টেন্ট সহ ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ একসাথে বলা হয় এলিমেন্ট। ওকে, এই ব্যাপারগুলো জানতে হবে। এখন দেখেন, আমরা যেমন কথায় কথায় টাকা ছাড়া কিছু বুঝি না, সেরকম HTML কিন্তু কি ছাড়া কিছু বুঝে না? ট্যাগ ছাড়া কিছু বুঝে না। সো এই জন্য দেখেন কি বলা হয়, ট্যাগ হচ্ছে HTML এর কি প্রাণ। এখন আমরা HTML ট্যাগের একটা ডেফিনেশন বানাতে চাই। দেখেন যা বলা হচ্ছে, এই যে একটা HTML ডকুমেন্ট, এটা কি একটা HTML ডকুমেন্ট না? এই যে একটা HTML ডকুমেন্টের সাথে সংযুক্তকৃত বা অ্যাটাচড, এই কথাগুলো বলা যাবে, ঠিক আছে? এই যে HTML ডকুমেন্টের সাথে সংযুক্তকৃত বা অ্যাটাচড, এগুলাকে কি বলা হয় বলেন? কোডিং ইনস্ট্রাকশন বলা হয়। এই সংযুক্তকৃত যে কোডিং ইনস্ট্রাকশন, তাকেই কিন্তু HTML ট্যাগ বলে। যে এই যে পি ট্যাগ ব্যবহার করা হচ্ছে, আমরা জানি না এখন যে পি মানে পাগল নাকি প্যারাগ্রাফ, ইনশাআল্লাহ আমরা কোনো একটা সময় জানবো সেটা। তো এই যে এগুলাকে কি বলা হচ্ছে? কোডিং ইনস্ট্রাকশন। এটাকেই কি বলা হয়? HTML ট্যাগ। বাট আমাদেরকে অবশ্যই এই এমবেডেড ওয়ার্ডটা ইউজ করতে হবে। টিচাররা এটার সাথে খুব বেশি পরিচিত, এটাকেই পছন্দ করে। এটা হচ্ছে অ্যাটাচড যে ওয়ার্ড, তার কিন্তু একটা সিনোনিম। সো আপনারা যেটা বলবেন, HTML ডকুমেন্টের সাথে এমবেডেড কোডিং নির্দেশনাবলীকে কি বলা হচ্ছে? HTML ট্যাগ। এরপরে দেখেন বলা হচ্ছে HTML ট্যাগ যেটা, এটা এগুলা কি বলেন? এক একটা কিওয়ার্ড, তাই না? HTML ট্যাগ এগুলা কি এক একটা কিওয়ার্ড, তাই না? যার উভয় পাশে কি থাকে? যার উভয় পাশে অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকে। এই যে এটা একটা কি কৌণিক ব্র্যাকেট বা কি অ্যাঙ্গেল ব্র্যাকেট না? আচ্ছা, এরপরে দেখেন যেটা বলা হচ্ছে, এই ট্যাগগুলা সাধারণত কি থাকে বলা হচ্ছে? জোড়ায় জোড়ায় থাকে। যার একটাকে ওপেনিং ট্যাগ বলে আর একটাকে ক্লোজিং ট্যাগ বলে, তাই না? এটা তো অলরেডি জেনেছি, বাট কনফিউশন কিন্তু তারা একটু আমাদের মাথায় ঢুকায় দিল, যে বলে নাই যে ট্যাগগুলা জোড়ায় জোড়ায় থাকে, বলছে ট্যাগগুলা সাধারণত জোড়ায় জোড়ায় থাকে। তার মানে আসলে ট্যাগের কি করতে পারবো আমরা? ক্লাসিফিকেশন করতে পারবো। এই HTML ট্যাগ আসলে দুই ধরনের। কয় ধরনের বললাম? দুই ধরনের। একটাকে বলা হয় কন্টেইনার ট্যাগ, আর একটাকে বলা হয় এমটি ট্যাগ। আমরা এতক্ষণ যে ট্যাগগুলা নিয়ে জেনেছি সেগুলাকে বলা হয় কন্টেইনার ট্যাগ। তো কন্টেইনার ট্যাগের যে মেইন বৈশিষ্ট্য সেটা হচ্ছে এটার একটা ওপেনিং ট্যাগ থাকবে বা স্টার্টিং ট্যাগ থাকবে, আর একটা এন্ডিং ট্যাগ বা কি থাকবে? ক্লোজিং ট্যাগ থাকবে, তাই না? যেমন এই যে দেখেন আমি বি ট্যাগ দিয়ে শুরু করেছি বোল্ডিং পারপাসে। কোনো কন্টেন্টকে যদি আপনি বোল্ড করতে চান, দেন আমাদেরকে এই বি ট্যাগ দিয়ে শুরু করতে হয়। বি ট্যাগ দিয়ে শুরু করেছি, এখানে কন্টেন্ট থাকবে, কন্টেন্ট শেষে স্ল্যাশ বি দিয়ে শেষ করে দিব, ঠিক আছে? আর এই যে ক্লোজিং ট্যাগের মধ্যে যেটা অবশ্যই করতে হবে, তার যে কিওয়ার্ড, সেই কিওয়ার্ডের আগে কি দিতে হবে? একটা ব্যাকস, একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে, তাই না? ওকে, এখন একটু বলি যে আমাদের যে এমটি ট্যাগ সেটা কি। দেখেন এমটি ট্যাগের যে মেইন বৈশিষ্ট্য সেটা হচ্ছে এটা একবার ব্যবহার করা হয়, কোনো কন্টেন্টের উপর ডিপেন্ড করে না। আমরা যখন প্র্যাকটিক্যালি দেখবো খুব ক্লিয়ার একটা ভিউ পাবো। তারপরে একটু বলি, মনে করেন আমাদের কোন একটা সেন্টেন্স লেখা আছে যে আই হ্যাভ এ ক্যাট, আই হ্যাভ এ ক্যাট। এইটার পরে যদি আপনি নিচে লাইনে লিখতে চান, তখন আপনাকে কি করতে হবে? বিআর ট্যাগ ব্যবহার করতে হবে, যেটাকে ব্রেক ও বলে। তো যখন আপনি বিআর ট্যাগ ব্যবহার করবেন,
তারপরে যে কন্টেন্টই থাকুক না কেন সেটা দেখবো নিচে চলে আসতেছে। বাট এখানে কোনো ক্লোজিং ট্যাগ নাই, শুধু একবার বিআর ব্যবহার করলেই হয়ে যাবে। এগুলো আসলে প্র্যাকটিক্যালি যখন দেখাবো তখন ভালো একটা আইডিয়া পাবেন। এখন যতই মুখে বলি ভাইয়া ক্লিয়ার কিন্তু ভিউ পাবেন না। ওকে, তাহলে আমরা একটু আগিয়ে যাই এবং এটা নিয়ে অবশ্যই আমরা কিন্তু খুব ডিটেইলস জেনে ফেলবো। সেরকমই আরেকটা আছে যে এইচআর, যেটাকে হরাইজন্টাল রুল বলে। আমরা ইমেজ ট্যাগ পাবো, সেটাকেও কিন্তু কি বলা হয়, এমটি ট্যাগ বলা হয়। তো আমরা এখন লাস্ট যে থিওরির মধ্যে যা পড়বো সেটা হচ্ছে HTML এর সুবিধা আর কি অসুবিধা পড়বো, তাই না? তার পজিটিভ সাইড, তার নেগেটিভ সাইড গুলো পড়বো। প্রথমে তার যে পজিটিভ সাইড সেগুলো একটু দেখবো। খেয়াল করে দেখেন, বলা হচ্ছে খুব সহজে HTML ভাষা শেখা যায়। একদম সত্যি কথা। দেখবেন এই ক্লাসের শেষ পর্যায়ে আপনাদেরকে আমি প্র্যাকটিস করতে দিব এবং কোনো হেল্প ছাড়া আপনারা নিজেরাই পারবেন। সহজ না হইলে তো পারতেন না। এরপরে বলা হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটা বিনামূল্যে ব্যবহার করা যায়। এটা দুইটা পার্সপেক্টিভ থেকে বলা যায়। একটা হচ্ছে দেখেন, আপনি যখন কোনো একটা পেজ ডিজাইন করবেন আপনার লাগবে এডিটর। সেই এডিটর হিসেবে নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাস আমাদের হেল্প করবে, সেটা যেমন ফ্রি। আবার আপনি যখন এই এডিটর দিয়ে ডিজাইন করে কোন একটা পেজ বানাবেন, সেই পেজটা ভিউ করার জন্য আমাদের যেটা লাগবে সেটা একটা ব্রাউজার। অলমোস্ট সব ব্রাউজারই ফ্রি। সে গুগলের গুগলের ক্রোম হোক বা সাফারি হোক, যে কোনো কিছু, যে কোনো ওয়েব ব্রাউজার, ম্যাক্সিমাম যে ওয়েব ব্রাউজার গুলো কি বলেন, ফ্রি। তারপরে আরেকটা সেন্স থেকেও বলা যায় যে HTML যে তারা বানিয়েছে একটা ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ আমরা সবাই কি ফ্রি ব্যবহার করতে পারবো। কোনো অথরিটিকে কি করতে হবে না, পে করতে হবে না যে এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে একটা ওয়েব পেজ বানালে সেই অথরিটিকে পেমেন্ট করতে হবে, এরকম কোনো সমস্যা নাই। এই জন্যই বলা হচ্ছে এটা কি বিনামূল্যে ব্যবহার করা যায়। এরপরে দেখেন বলা হচ্ছে প্রায় সব ব্রাউজার, প্রায় সকল ব্রাউজারই HTML সাপোর্ট করে বা সমর্থন করে। ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরেন আপনি HTML দিয়ে কোনো একটা ওয়েব পেজ ডিজাইন করছেন, দেন সেটা যখন আপনার দেখতে হবে অবশ্যই কি ব্রাউজার দিয়ে দেখবেন। প্রায় সকল ব্রাউজারই HTML সাপোর্ট করে। HTML দিয়ে ডিজাইনকৃত পেজ যে কোনো ব্রাউজার দিয়ে ভিউ করা যায়। এরপরে দেখেন বলা হচ্ছে ইটস নট এ কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। এটা কেস সেনসিটিভ না। কেস সেনসিটিভ বলতে আমরা যে ক্যাপিটাল লেটার আর স্মল লেটার বলি, সেটার কিন্তু আরেকটা ভাবে বলা যায়, সেটাকে আপার কেস লোয়ার কেস বলা যায়। এখানে যে কোডিং ইনস্ট্রাকশন গুলা হয়, মনে করেন কোন একটা কোডিং ইনস্ট্রাকশন এরকম যে আপনি ইমেজ ট্যাগ ব্যবহার করেছেন, সো আপনি কি লিখেছেন, img ট্যাগ লিখেছেন। সো আপনি এইভাবে লিখলেও যা হবে, এই আইটা ক্যাপিটাল, এটা স্মল, এটা ক্যাপিটাল লিখলেও তাই হবে, কোনো সমস্যা হবে না। ইভেন আপনি যদি চান না আমি এইটা ক্যাপিটাল, এটাও ক্যাপিটাল, শুধু এটাকে স্মল লেটারে লিখবো, তাও কোনো সমস্যা নেই। কেন সমস্যা নেই? কেননা এই জায়গায় যে কোডিং ইনস্ট্রাকশন গুলা, তার জন্য আই এর এনকোডিং সময় আই এর জন্য যে কোড হবে সেম ভাবে স্মল আই এর জন্য কি হবে বলেন, সেম কোড হবে। এই জন্য কোনো সমস্যা হয় না কোডিং ইনস্ট্রাকশনের সময়। কিন্তু সমস্যাটা হবে যখন আমরা চ্যাপ্টার 5 পড়ব, সি প্রোগ্রামিং পড়ব। সি প্রোগ্রামিং কিন্তু একটা কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। তখন আপনি চাইলে স্মল লেটার ক্যাপিটাল লেটার মিক্সড করে লিখতে পারবেন না। আবার যখন চ্যাপ্টার 6 পড়ব, এসকিউএল কমান্ড দিব, তখনও দেখবো যে সেটাও একটা কেস ইনসেনসিটিভ ল্যাঙ্গুয়েজ হবে। তখনও আমি স্মল লেটার ক্যাপিটাল লেটার ইচ্ছামতো মিক্স করে লিখতে পারবো। ওকে, এরপর দেখেন যেটা বলা হচ্ছে যে HTML এর তৈরি ওয়েব পেজ লোড নিতে অনেক কম সময় লাগে। আমি অলরেডি বলেছি, আপনি যখন HTML দিয়ে একটা ওয়েব পেজ ডিজাইন করবেন, সেই পেজটার সাইজ কিন্তু অনেক ছোট হয়ে যাবে। সো কম সাইজের একটা পেজ কিন্তু আপলোড হোক বা ডাউনলোড হোক, সময় অনেক কম লাগবে। লাস্ট যেটা বলা হচ্ছে, যেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব, যে খুব সহজেই কি বিভিন্ন ধরনের কন্টেন্ট, টেক্সট হতে পারে, ইমেজ হতে পারে, অডিও ভিডিও, খুব সহজে আমরা সংযুক্ত করতে পারবো, অ্যাটাচড করতে পারবো আমাদের ওয়েব পেজে থ্রু কি বলেন HTML। এগুলো আমরা সবই দেখব। আর সুবিধা থাকলে তো অসুবিধা থাকবেই। তো প্রথম যে অসুবিধা সেটা হচ্ছে দেখেন, অ্যাটলিস্ট ভাইয়া সিনট্যাক্স গুলা মনে রাখতে হবে। সিনট্যাক্স মানে ধরেন আপনার কোন একটা ট্যাগে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শুরু করছেন, শেষ করতে ভুলে গেছেন অ্যাঙ্গেল ব্র্যাকেট, তাহলে তো হবে না। তারপরে ধরেন একটা ট্যাগের নাম img, আপনি img না লিখে img লিখে ফেলছেন, তাহলে তো হবে না। বা একটা কন্টেইনার ট্যাগের
ওপেনিং ট্যাগ দিছেন, ক্লোজিং ট্যাগ দেন নাই, তাহলে তো হবে না। এগুলাকে সিনট্যাক্স বলে, এগুলো অ্যাটলিস্ট আমাদের কি বলেন মনে রাখতে হবে। আর লাস্ট যে অসুবিধা সেটা হচ্ছে কি বলেন, নেক্সট ক্লাসে এটা নিয়ে জানবো যে এটার সাহায্যে আমরা ডাইনামিক পেজ তৈরি করতে পারবো না। আমরা নেক্সট ক্লাসে জানবো যে ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে আমাদের যে ওয়েবসাইট বা ওয়েব পেজ সেটা দুইটা ভাগে ভাগ করা যায়, একটাকে ডাইনামিক বলে আর একটাকে স্ট্যাটিক বলে। আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে ব্যাপক আলোচনা করব, তখন জানতে পারবো। তো এটার সাহায্যে কিন্তু আপনি ডাইনামিক পেজ ডিজাইন করতে পারবেন না। ডাইনামিক ডিজাইন করার জন্য আরো অনেক ল্যাঙ্গুয়েজ লাগবে, পিএইচপি, পার্ল, তারপরে হচ্ছে ASP.NET, JSP.NET, কোর ফিউশন, এই ল্যাঙ্গুয়েজগুলো আমাদের লাগবে। ওকে, যাই হোক অনেক পকর করেছি। এখন আমরা যেটা করব, আমাদের একদম আমরা প্র্যাকটিক্যাল পার্টে চলে যাব। আমরা এই যে এই ট্যাগগুলোর সাথে পরিচিত হব, ঠিক আছে? আমরা দেখব যে কখনো আপনি যদি একটা কমেন্ট সেকশন বানাতে চান, মন্তব্য লিখতে চান, এরকম আমরা কি করব, আমরা হচ্ছে এরকম কি বলেন বিস্ময়সূচক চিহ্ন বা এক্সক্লেমেটরি সাইন দিব। আমি HTML ডকুমেন্ট বোঝানোর জন্য HTML ট্যাগ ব্যবহার করব। HTML এর মধ্যে দুইটা সেকশন থাকে, একটাকে হেড বলে আর একটাকে বডি বলে, তাদেরকে বোঝানোর জন্য হেড আর বডি ট্যাগ ব্যবহার করব। আমি যখন পেজের নাম দিব তখন টাইটেল ব্যবহার করব। হেডিং এর জন্য H1 থেকে শুরু করে H6 পর্যন্ত যে কোনো কিছু ব্যবহার করব। তারপরে প্যারাগ্রাফ বোঝানোর জন্য P ট্যাগ, বোল্ড এর জন্য B ট্যাগ। যাই হোক এগুলো আমরা সবই এক এক করে এখন প্র্যাকটিক্যালি দেখব। ওকে, তাহলে আমরা এখন যেটা করব, আমরা দেখব যে কিভাবে প্র্যাকটিক্যালি এগুলা ডিজাইন করা যায়। এর জন্য আমাদের যেটা প্রয়োজন হবে, কি প্রয়োজন হবে, একটা এডিটর প্রয়োজন হবে। যে কোনো কম্পিউটারে আপনি যখন এই সার্চ বারে যে নোটপ্যাড সার্চ করবেন, দেখবেন যে নোটপ্যাড অ্যাপসটা চলে আসবে। এখানে চাইলে কি করা যাবে, আমাদের যে ওয়েব পেজ, সেই ওয়েব পেজ কিন্তু চাইলে এখানে ডিজাইন করা যাবে। তো আমি একটু এটা দিয়ে দেখাই, খেয়াল করে দেখেন। যখন আপনি ডিজাইন করতে চান, আপনাকে অবশ্যই প্রথমে যেটা করতে হবে, ফাইলে যে নতুন করে একটা ফাইল সেভ করতে হবে। ভাইয়া, সেভ আর সেভ এজ নিয়ে সবাই একটু কনফিউজড হয়ে যায়। হ্যাঁ, সেভ বলতে কি, যে আগে থেকে একটা পেজ বানানো আছে সেটা জাস্ট আপডেট করবেন, তখন আমরা যেটা করব সেভ। আর যদি নতুন করে সেভ করতে চাই দেন সেভ অ্যাজ। আমি যেটা করব, সেভ অ্যাজ অপশনে চলে গেলাম, তাই না? সেভ অ্যাজ অপশনে যাওয়ার পরে এটা হচ্ছে ফাইলটার লোকেশন বা ফাইল ডিরেক্টরি বলে। আমরা ডেস্কটপে রাখতে চাই, এই যে যা দেখতে পারতেছেন এটা কিন্তু ডেস্কটপ ফোল্ডারে যা যা আছে সেটাই দেখা যাচ্ছে। সো আমি ডেস্কটপেই রাখবো। ফাইলের একটা নাম দিব, যে কোনো একটা নাম দেওয়া যায়, যেমন এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস, তো আমি ফার্স্ট দিয়ে দিলাম আর কি, ঠিক আছে? এরপরে আমাদেরকে যেটা করতে হবে, এই সেভ অ্যাজ টাইপে যে অল ফাইলস যেন সাপোর্ট করে, এই জন্য অল ফাইলস দিয়ে দিতে হবে। এরপরে আমরা অবশ্যই যেটা করব, একটা এক্সটেনশন দিব। আমি যেটা দিয়েছি HTML। ওকে, তো এখানে আমরা সেভ করব। আর এই যে এনকোডিং যেটা, সেটা নিয়ে একটু বলে দিই। দেখেন অনেক ধরনের এনকোডিং আছে। নরমালি অনেকের আনসি থাকতে পারে, যদি আনসি থাকে তখন আপনার বাংলা সাপোর্ট পাবে না আর কি। তো যেটা ডিফল্ট এখন UTF যেটা আছে সেটাই থাকবে, একটা ইউনিকোডের ভার্সন আর কি। তো আমি এটাকে কি করে ফেললাম, সেভ করে ফেললাম। সেভ করলে দেখবেন এই যে এটা কিন্তু আমাদের ওয়েব পেজ, তাই না? এই ওয়েব পেজটা কিন্তু আমরা বানাইলাম। তো এই ওয়েব পেজটা আমরা যেটা করব, এই যে এই অংশে রেখে দিলাম, এখানে আমরা কি এটার আউটপুট দেখব আর এই জায়গায় ডিজাইন করব, তাই না? কিন্তু আমি নোটপ্যাডে ডিজাইন করব না, আমার নোটপ্যাড একদমই ভালো লাগে না। আমি যেটা করব, নোটপ্যাড প্লাস প্লাসে ডিজাইন করব। এই জন্য আমি এটা বাদ দিয়ে দিলাম, এটাও আপাতত বাদ দিয়ে দিলাম। আমি যেটা করব, আপনাদেরকে একটু দেখায় দিই যে কিভাবে নোটপ্যাড প্লাস প্লাসটাকে ডাউনলোড দিবেন। আপনি যেটা করবেন, যে কোনো ব্রাউজারে চলে যাবেন, ব্রাউজারে যে নোটপ্যাড প্লাস প্লাস লিখলেই হবে। দেখেন নোটপ্যাড প্লাস প্লাস .org, অর্গানাইজেশন, এই জন্য org। তো আমরা যখন এই নোটপ্যাড প্লাস প্লাস org তে গেলাম, এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। দেখেন আমি এখানে যেটা করতেছি, এই যে ডাউনলোড অপশনে গেলাম। ডাউনলোড অপশনে যাওয়ার পরে এই যে অনেকগুলা ভার্সন পাবো। আমি যেটা করবো, এই যে লেটেস্ট যেটা পাচ্ছি এটাকে আমি হচ্ছে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে দেখেন এই যে ডাউনলোড অপশন পেয়ে গেলাম, তাই না? এখানে আমি যখন চাপ দিব, দেখবেন যে এখানে কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। আর ডাউনলোড কিন্তু খুব ফাস্ট হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে ইনস্টল করতে পারি না, আমার মনে হয় না যে এমন কেউ আছেন যে ইনস্টল করতে পারি না। আর যাদের কাছে মোবাইল আছে, কম্পিউটার নাই, তারা যে কিভাবে মোবাইলের মাধ্যমে ডিজাইন করবেন সেটাও আমি আপনাদেরকে একটা ভিডিও টিউটোরিয়াল আমার বানানো আছে, সেটা দিয়ে দিব, ঠিক আছে? তো দেখেন ইনস্টল করার জন্য কোনো সমস্যা নেই, জাস্ট আমরা ওকে করে দিলাম। ওকে করার পরে আমরা যেটা করব, যে জাস্ট ইয়েস ইয়েস করতে থাকবো, ঠিক আছে? আমরা নেক্সট করলাম,
এখানে জানি না জমি টমি আমার সব লিখে নিচ্ছে কিনা, কোচিং লিখে নিচ্ছে কিনা। এগ্রি করে দিতে হবে, তারপর নেক্সট করে দিলাম, তারপরে নেক্সট করে দিলাম। আমি একটা শর্টকাট রেখে দিতে চাচ্ছি আমার ডেস্কটপে, ঠিক আছে। তারপর ইনস্টল করে দিলাম। আমার অলরেডি একটা হচ্ছে রানিং অবস্থায় আছে, এই কারণে হচ্ছে রিট্রাই বলতেছে। আমি এটাকে কেটে দিলাম, ঠিক আছে। কেটে দিয়ে আমি একটু রিট্রাই করছি। যাই হোক, দেখি কি হয়। হ্যাঁ, এটা ইনস্টল কিন্তু হয়ে গেছে। ইনস্টল হওয়ার পরে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আমরা যাবতীয় ডিজাইন করব। আমি সব কেটে দিলাম। আচ্ছা, তাহলে খেয়াল করেন আমরা যেটা করতে চাচ্ছি, এই যে এখানে আমরা এখন কি করব, আমরা ডিজাইনিংটা এখন এই জায়গায় করব, ঠিক আছে। আগের মতো ফাইলে যেতে হবে। নোটপ্যাডে যেমন ফাইলে গিয়েছিলাম, এখানেও প্রথমে কি করব, ফাইলে যাব। সেভ নাকি সেভ অ্যাজ, এখানে কিন্তু বলে দিচ্ছে ভাইয়া তুমি এখন সেভ করতে পারবে না, তোমাকে সেভ অ্যাজ করতে হবে, বিকজ তোমার কোনো ফাইল এভাবে সেভ করা আপাতত নাই। তাহলে আমি যেটা করলাম, সেভ অ্যাজ অপশনে চলে গেলাম। এটা হচ্ছে সেই আগের মতো ফাইলের ডিরেক্টরি, তো আমি ডেস্কটপে রাখতে চাই এবং আগের যে নামটা ছিল আমি সেটাই দিব, যে ফার্স্ট বলে যে নামটা ছিল ওইটাকে আমি দিচ্ছি। আচ্ছা, নাম দেওয়া শেষ। এরপরে আমরা যেটা করলাম, দেখো এখানে টাইপটা, এই যে ফাইলের সেভ অ্যাজ টাইপ আমরা দুইটা ভাবে ঠিক করতে পারবো। ওকে, খেয়াল করে দেখেন তো, আমরা এখানে যেটা করতে পারবো যে ফাইলের টাইপ অল টাইপস দিতে পারবো, তাহলেও সমস্যা নাই। আবার এখানে নোটপ্যাড প্লাস প্লাস আমি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফাইলই দিয়ে দিলাম, বাট অল ফাইলস দিলেও সমস্যা নাই। অবশ্যই এরপর যেটা করতে হবে, ফাইলের একটা এক্সটেনশন দিতে হবে .html। আমরা যখন গান শুনি দেখি না যে লাস্টে লেখা থাকে, একটা সং এর লাস্টে কি লেখা থাকে, .mp3, ভিডিও লাস্টে লেখা থাকে না যে mp4, এগুলাকে এক্সটেনশন বলে। আমি যেটা করেছি html দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই যে html, htm, তারপরে html, এগুলা যে কোনো কিছুই দেওয়া যাবে, এগুলো বিভিন্ন ভার্সন। আমি যেটা করেছি ফার্স্ট লিখে .html দিয়েছি। তাহলে এ পর্যায়ে যখন আমি সেভ করলাম, আমি অলরেডি যেহেতু এই নামে একটা ফাইল আছে, এর জন্য আমাকে রিপ্লেস করতে চাই কিনা আমার কাছে একটা পারমিশন চাচ্ছে, আমি ওকে করে দিলাম। তাহলে এই যে ফার্স্ট নামে আমাদের ওয়েব পেজ, এই ওয়েব পেজটা আমি একটু ছোট অংশ করে নিচ্ছি, এই যে এখানে রেখে দিলাম। তাহলে এই জায়গায় আমরা আমাদের ডিজাইনিং এর আউটপুট দেখতে পারবো। এটা হচ্ছে এডিটর আর এটা হচ্ছে আমাদের ওয়েব পেজ। ওকে, তাহলে আমি যেটা করলাম, ডিজাইনিংটা শুরু করি। তো আমরা যেহেতু একটা HTML ডকুমেন্ট বানাবো, সেটা তো আর মুখে মুখে বললেই হবে না, সেটাকে ট্যাগের সাহায্যে বলতে হবে। সো আমি যেটা করলাম, HTML ট্যাগ ব্যবহার করলাম। এখন আমাদের যে HTML ট্যাগ, সেটা কিন্তু একটা কন্টেইনার ট্যাগ। HTML একটা কি ধরনের ট্যাগ, কন্টেইনার ট্যাগ। তো শুরু করলে অবশ্যই কি করতে হবে, শেষ করতে হবে। আমি যেটা করেছি, HTML শুরু করেছি, HTML কন্টেইনার ট্যাগ হওয়ার কারণে আবার কি করেছি, শেষ করেছি। আমি শেষ করার জন্য যেটা করেছি, এই নোটপ্যাড প্লাস প্লাসে একটা অপশন আছে যে কন্ট্রোল ডি চাপ দিলে নিচে ডুপ্লিকেট হয়ে চলে আসে। নোটপ্যাডে এই অপশনটা নাই। আমি এখানে নোটপ্যাড প্লাস প্লাস এই জন্যই ব্যবহার করতেছি। আমি কন্ট্রোল ডি চাপ দিয়েছি, নিচে সেম জিনিসটা চলে এসেছে। আমি জাস্ট এখানে একটা স্ল্যাশ দিয়ে দিলাম। তাহলে এই যে এটা হচ্ছে ওপেনিং ট্যাগ আর এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এখন দেখেন, আমরা এই HTML শুরু করেছি, HTML শেষ করেছি, এর মধ্যে যাই লিখবো না কেন সেটাই দেখবো যে এখানে চলে আসতেছে, HTML ডকুমেন্ট হয়ে যাবে। লাইক আমি এখানে লিখে ফেললাম যে হ্যালো এভরিওয়ান, আমি লিখে ফেলেছি যে হ্যালো এভরিওয়ান। ওকে, তো হ্যালো এভরিওয়ান যখন লিখে ফেললাম, এই যে এখানে চাপ দিয়েও সেভ করা যাবে, আবার ফাইলে যেও সেভ করা যাবে। আবার তারা বলতেছে কন্ট্রোল, যে শর্টকাট বাটনটা আছে না, যে কন্ট্রোল চাপ দিয়ে কি এস চাপ দিলেও সেভ হয়। আমি যেটা করলাম, কন্ট্রোল চাপ দিয়ে এস চাপ দিলাম। হ্যাঁ, তো এবার যদি আমি পেজটাকে রিলোড করি, তখন দেখবো যে এখানে হ্যালো এভরিওয়ান লেখাটা কিন্তু চলে আসতেছে। তার মানে আমরা HTML শুরু করেছি, HTML শেষ করেছি, এর মাঝে যাই লিখবো না কেন সেটা কিন্তু এখানে চলে আসবে। বাট আমি এইভাবে ওয়েব পেজ ডিজাইন করব না। আমি যেটা করব, এখানে দুইটা সেকশন বানাবো। কেন সেকশন বানাবো? বিকজ আমরা যদি একটা ওয়েব পেজকে নিয়ে একটু ডিটেলসে জানতে চাই, এই যে এখান থেকে শুরু করে এই অংশটাকে বডি বলে আর এই উপরের অংশটাকে হেড বলে। এই কোন অংশটা ডিজাইন করতেছি এটা জাস্ট একটু বুঝিয়ে দেওয়ার জন্য আমি যেটা করতে চাচ্ছি, এখানে দুইটা সেকশন বানাতে চাচ্ছি। প্রথম যে সেকশনটা শুরু করলাম, হেড সেকশন, হেড শুরু করলাম। হেড একটা কন্টেইনার ট্যাগ, এর জন্য শুরু করলে আবার কি করতে হবে, শেষ করতে হবে। সেম ভাবে আমি নিচে যেটা করলাম, আর একটা ট্যাগ দিয়ে শুরু করলাম যেটাকে বডি ট্যাগ বলে। বডিটাও একটা কন্টেইনার ট্যাগ। সো শুরু করে আমি শেষ করলাম। তাহলে
এই যে আমি কি করেছি, আমি হচ্ছে HTML শুরু করেছি, HTML শেষ করেছি, এর মাঝে দুইটা সেকশন দিয়েছি। এই সেকশনে সেই সেকশনের ডিজাইনিংটা করব। আপাতত সেভ করে রিলোড করলে দেখবো যে কিছুই হয় নাই। এখন দেখেন আমি যদি এই বডির মধ্যে লিখি যে হাই, তাহলে কি হয়ে যাবে, সেভ করে রিলোড করলে দেখবে এখানে হাই চলে আসতেছে। অনেকেই কনফিউজড হয়ে যাবেন যে বডির মধ্যে না, আপনি যদি হেডের মধ্যে হাই লিখেন তাহলে কি হবে। দেখেন তাহলে যা হচ্ছে এই জায়গায় হাই লেখাটাই আসতেছে। তার মানে ভাইয়া সেকশনের মধ্যে লিখলেই যে সেই অংশটা ডিজাইন হবে তা না, জাস্ট আমি বুঝাই দিতে চাচ্ছি যে আমি ডিজাইনিংটা এই অংশে করেছি। যেমন দেখেন টাইটেল একটা ট্যাগ, কি ট্যাগ বললাম, টাইটেল একটা ট্যাগ, সেই ট্যাগের মাধ্যমে এই ওয়েব পেজের নাম চেঞ্জ করতে হয়। এখন আপনি সেটা বডিতে করবেন না হেডে করবেন, এটাই হচ্ছে ব্যাপার। আমি ইচ্ছা করে আগে বডিতে করি। দেখেন টাইটেল ট্যাগ শুরু করেছি, সেটাও কন্টেইনার ট্যাগ, এই জন্য আবার কি করতে হবে, টাইটেল ট্যাগটা ক্লোজ করতে হবে। কিন্তু আমি কন্টেন্টটা ছোট দিব, এই জন্য পাশে শেষ করলাম। মনে করেন এখানে আমি লিখে ফেললাম যে আইসিটি হেইভেন। ওকে, আইসিটি হেইভেন লিখেছি। এর পর্যায়ে দেখেন সেভ করে রিলোড করলে কি হচ্ছে, আমার যে পেজ, আমার পেজের নাম চেঞ্জ হচ্ছে। তার মানে এই না যে আপনি টাইটেল বডিতে লিখলে আপনার বডি অংশ ডিজাইন হবে। টাইটেল দিয়ে কি করা হয়, পেজের নামই চেঞ্জ করতে হয়, এবং সেটা কিন্তু এই অংশটা। এই জন্য আমরা যেটা করব, যেই অংশের কাজ করছি সেই অংশের ডিজাইনটা করব। আশা করি এই সেকশন ট্যাগ নিয়ে এখন থেকে আর কোনো কনফিউশন মাথায় ঘুরঘুর করবে না। নরমালি আমরা এই অংশটা ডিজাইন করার জন্য বডির মধ্যে করব, আর টাইটেল দিয়ে যে এই পেজের নাম চেঞ্জ করতে হয় সেটা অলওয়েজ কোথায় করব, হেডেই করব। এখন আমি চলে যাচ্ছি বডি অংশে। তো দেখেন আমি কিন্তু এখানে দেখেন একটু স্পেস দিয়েছি। অনেকেই কনফিউজ হয়ে যান যে কেন স্পেস দিচ্ছি, কলেজে কিন্তু এরকম দেয় না কখনোই। আমি বলতে চাচ্ছি যে আমাদের HTML এর আন্ডারে হেড, HTML এর আন্ডারে বডি, হেডের আন্ডারে কি বলেন টাইটেল। এই স্পেস দেওয়ার কারণে যারা সত্যি HTML বুঝে তারা দেখবেন পরীক্ষায় আপনার খাতা প্রপারলি জাজ করবেন। একদম সত্যি কথা বলতেছি, যে খাতা দেখার সাথে বুঝবে যে এবারটা অনেক জানে, এমনিই মার্কস দিয়ে দিবে। এই জন্য সবসময় চেষ্টা করবেন এইভাবে ডিজাইন করার জন্য। বাট HTMLটা যদি আপনি এক লাইনেও ডিজাইন করেন তাও ভুল নাই, কলেজে খালি মেনে নিবে না। কলেজে এমনি নর্মালি যেটা করবে, পরপর লাইন লিখবে, কোনো স্পেস দিবে না, বাট আমি দিব। ওকে, এখন আমরা চলে যাচ্ছি বডি অংশ ডিজাইনিং এ। তো দেখেন বডিতে আমি প্রথমে লিখলাম যে আই হেট আইসিটি, না আচ্ছা আই লাভ লিখি। আমি লিখে ফেললাম যে আই লাভ, কি লিখে ফেললাম, আই লাভ আইসিটি। ওকে, আচ্ছা এটাকে ক্যাপিটাল না দিয়ে স্মল দিয়ে দিলাম, আই লাভ আইসিটি লিখেছি। ওকে, এই পর্যায়ে দেখেন সেভ করে যখন আমরা পেজটাকে রিলোড করলাম তখন দেখতে পাচ্ছি কি বলেন, আই লাভ আইসিটি লেখাটা কিন্তু চলে আসতেছে। আমি জাস্ট একটু জুম করে দিচ্ছি, এটা ম্যানুয়াল জুম, জাস্ট আমি ম্যানুয়াল জুম করে দেখাচ্ছি। তাহলে দেখেন আমি বডির মধ্যে আই লাভ আইসিটি লিখেছি, এখানে কিন্তু আই লাভ আইসিটি চলে আসছে। এখন আমি যেটা করব, এখানে একটা ট্যাগ ব্যবহার করব, বি ট্যাগ। ঠিক আছে, বি কিন্তু একটা কন্টেইনার ট্যাগ। বি ট্যাগ আসলে কি বোল্ডিং পারপাসে আমরা ব্যবহার করি। আমি যেটা করেছি বি ট্যাগ জাস্ট শুরু করেছি, এটা কন্টেইনার ট্যাগ। আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে কন্টেইনার ট্যাগ শুরু করলে আবার শেষ করতে হয়, কিন্তু আমি আপাতত শেষ না করে দেখতে চাই যে কি হচ্ছে। দেখেন সেভ করে যখন রিলোড করব তখন দেখা যাচ্ছে পুরা কন্টেন্টটাকে সে বোল্ড করে দিয়েছে। আসলে কোন একটা কন্টেইনার ট্যাগ যখন শুরু করে শেষ না করবেন সে মনে করবে সবই তার কন্টেন্ট। কিন্তু আপনি যদি বুঝাই দিতে চান না আমার এই টোটালটা আমার কন্টেন্ট না, আমার শুধু আই লেখাটুকু আমার কন্টেন্ট বা লাভ লেখাটুকু আমার কন্টেন্ট, তখন যেটা করবেন এই লাভের পরে কি করবেন, স্ল্যাশ বি দিয়ে শেষ করে দিবেন। ওকে, তাহলে বি দিয়ে শুরু করলাম, আই লাভ লেখার পরে আমি স্ল্যাশ বি দিয়ে শেষ করলাম। এ পর্যায়ে সেভ করে রিলোড করলে দেখবেন যে আই লাভ লেখাটা কি হয়েছে, বোল্ড হয়েছে, বাট আইসিটি লেখাটা কি হয় নাই, বোল্ড হয় নাই। তাহলে ফর বোল্ডিং উই হ্যাভ টু ইউজ কি বলেন, বি ট্যাগ, যেটা একটা কন্টেইনার ট্যাগ। এখন আমি যেটা করতে চাচ্ছি, এই যে আইসিটি লেখাটা, এই আইসিটি লেখার আগে একটা ট্যাগ ব্যবহার করছি যেটাকে বলা হয় স্ট্রং ট্যাগ। কি বলা হয়, নাম হচ্ছে স্ট্রং। আমি যেটা করলাম স্ট্রং ট্যাগ শুরু করলাম এবং পরে যেটা করলাম স্ল্যাশ স্ট্রং দিয়ে কি করলাম, শেষ করলাম, এসটি আরও এন স্ট্রং দিয়ে আমরা কি করলাম, ক্লোজ করলাম। তো এ পর্যায়ে দেখেন যদি আমার পেজটাকে আমি সেভ করে রিলোড করি তখন দেখবো এই স্ট্রং ট্যাগের ফলেও লেখাটা বোল্ডের মতোই হচ্ছে। যারা
সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারের মানুষজন ক্লাস করতেছেন তারা হয়তো কনফিউজড হয়ে যাচ্ছেন, কজ আপনারা হয়তো স্ট্রং ট্যাগ কখনোই দেখেন নাই। আসলে আমাদের অবজেক্টিভে মাঝে মধ্যে বোর্ড পরীক্ষা এরকম চলে আসে, লাইক এইভাবে লিখবে যে এই যে একটা কন্টেন্ট, এই কন্টেন্টটুকু ডিজাইনিং এর জন্য, এই কন্টেন্টটুকু ডিজাইনের জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়েছে, কত অপশন পাবেন বোল্ড, আপনি তো বি দেখার সাথে সাথেই ভরাট করে দিবেন আর গোল্লা খেয়ে যাবেন। কজ আমাদের কিন্তু স্ট্রং ট্যাগ যেটা, সেটাও কিন্তু এই ধরনের আউটপুটই আনতে সক্ষম, জাস্ট দুইটার মিনিং ডিফারেন্ট। একটা স্পষ্ট ধারণা নিয়ে নেন। দেখেন আমাদের পরীক্ষায় যদি এরকম আসে, আমরা কিন্তু কখনো স্ট্রং ব্যবহার করব না, আমরা সব সময় বি ট্যাগই ব্যবহার করব, ঠিক আছে। আমি লাইক এই জায়গাতে যেটা করতে চাচ্ছি, বি ট্যাগটা আগেই শেষ করে দিই, আয়ের পরে শেষ করে দিই। তো দেখেন সেভ করে রিলোড করে দেখতেছি যে এরকম চেঞ্জ হচ্ছে। তো আমাদের পরীক্ষায় যদি বলে যে এই অংশটা ডিজাইন করতে, তাহলে আমরা এখানেও বি ট্যাগ ব্যবহার করব, এখানেও কিন্তু বি ট্যাগই ব্যবহার করব। জাস্ট জেনে রাখলাম যে স্ট্রং ট্যাগ দিয়েও বি এর মতো মানে বোল্ডের মতো আউটপুট পাওয়া যায়। জাস্ট কোন একটা টেক্সটকে যদি আপনি স্ট্রংলি রিপ্রেজেন্ট করতে চান, তখন স্ট্রং ট্যাগ ব্যবহার করা হয়, বাট এটার ব্যবহার আমাদের কোনো প্রয়োজন নাই, জাস্ট জেনে রাখাটাই। আমি আবারও বলতেছি, জাস্ট টেক্সটকে বোল্ড করার জন্য বি ট্যাগ, আবার স্ট্রং দিয়েও বোল্ডের মতোই করা যায়, বাট একটু মিনিংটা ডিফারেন্ট। যে একটা টেক্সট আপনি স্ট্রংলি রিপ্রেজেন্ট করতে চান, তখন মানে এই টেক্সটটাকে খুব গুরুত্ব দিতে চাচ্ছেন, স্ট্রং একটা টেক্সট, এই জন্য আমি কি করেছি, স্ট্রং ট্যাগ ব্যবহার করেছি। বাট দুইটার মধ্যে দেখে কোনো চেনার ওয়ে নাই যে দুইটার মধ্যে পার্থক্যটা কি, বাট কি দুইটা আলাদা আলাদা ট্যাগ, জাস্ট জেনে রাখলাম। অবজেক্টিভে যদি কখনো আসে যে বোল্ডের মতো কোন ট্যাগ দিয়ে বোল্ড করা যাবে, তখন আমরা লিখে ফেলবো স্ট্রং। আশা করি সবাই পর্যন্ত বুঝতে পেরেছেন। আমরা এখন যেটা করলাম, এন্টার চাপ দিয়ে নিচের লাইনে আসলাম এবং আমি এখন লিখবো যে আই হেট ফিজিক্স। আমি লিখেছি যে আই হেট, কি লিখেছি, ফিজিক্স, PHYSICS। ওকে, তো আমি সেভ করলাম। আমি সেভ করে যখন রিলোড করলাম, তখন দেখেন আমি আসলে যা চাচ্ছিলাম মোটেও তা আসে নাই, কজ সে কিন্তু আমার কথা বুঝে না, সে শুধুই বুঝে ট্যাগ। তার মানে আপনি যদি এই টেক্সটটুকুকে নিচে আনতে চান, তখন আপনাকে ট্যাগের মাধ্যমে এটা করতে হবে। ওই যে একটা ব্রেক ট্যাগের কথা বলেছিলাম, আমি এখন এই বিআর ট্যাগটাকে ব্যবহার করে দিলাম। এ পর্যায়ে সেভ করে যদি রিলোড করেন, তখন দেখবেন বিআর এর পরে যে কন্টেন্ট থাকবে সেটা নিচের লাইনে নিয়ে চলে আসবে। এখানে যদি আপনি আর একটা বিআর ট্যাগ ব্যবহার করেন, তখন দেখবেন সে কি করবে, এই টেক্সটটাকে আর একটু নিচে মানে আর একটা রো নিচে নিয়ে চলে যাবে। তার মানে বিআর ট্যাগ দিয়ে মূলত কি করি, আমরা রো ব্রেক করি, ঠিক আছে। ওকে, তাহলে এখন দেখেন আমরা যেটা করতে চাচ্ছি, এই যে আই লেখাটার আগে আমি একটা আই ট্যাগ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এবং আই এর পরে আমি সেই আই ট্যাগটাকে শেষ করলাম। সেভ করে যখন রিলোড করলাম, তখন দেখা যাচ্ছে এই আই লেখাটা কি হয়ে যাচ্ছে বলেন, ইটালিক ফন্টে চলে আসছে, তাই না? তার মানে এরকম কোন একটা টেক্সটকে যদি আপনি কি করতে চান, ইটালিক করতে চান, তখন আপনাকে কোন ট্যাগ ব্যবহার করতে হবে, আই ট্যাগ ব্যবহার করতে হবে। এই যে এখানে যেমন স্ট্রং দিয়ে বোল্ডের মতো করা যেত, সেরকম এখানেও আর একটা ট্যাগ আছে, নাম হচ্ছে ইমফাসাইজ। নাম কি বললাম, ইমফাসাইজ, ইএম ট্যাগ। সেই ইএম ট্যাগ দিয়েও কিন্তু একদম দেখবেন যে কোন ট্যাগের মতো, একদম ইটালিকের মতো করা যাচ্ছে। দেখেন আমি কি ট্যাগ ব্যবহার করেছি, ইএম ট্যাগ ব্যবহার করেছি, দেখেন ইএম দিয়েও কি ইটালিকের মতো করা যাচ্ছে। দুইটা জাস্ট মিনিং ডিফারেন্ট। এমফাসাইজ বলতে বোঝায় জোর, হ্যাঁ, কোন একটা টেক্সটকে আপনি জোর বোঝানোর জন্য ইএম ট্যাগ ব্যবহার করবেন, বাট এটা জানার জন্যই, জাস্ট জানার জন্য। তাহলে আমরা কি কি শিখলাম, আমরা বি ট্যাগ শিখলাম, স্ট্রং ট্যাগ শিখলাম, তারপরে কি এখানে আই ট্যাগ আর কি ইএম ট্যাগ শিখেছি। এখন দেখেন নিচের লাইনে যাওয়ার জন্য আমি বিআর ট্যাগ ব্যবহার করলাম, কজ যতই নিচে লিখেন নিচে আসবে না, আপনাকে বিআর ট্যাগ ব্যবহার করতে হবে। এখন লাইক আমি লিখেছি জাস্ট বুক, আমি কি লিখেছি, বুক, এবং এ পর্যায়ে সেভ করে যখন রিলোড করলাম, এখানে বুক লেখাটা চলে আসবে, এটাই স্বাভাবিক। বাট আমি যেটা করতে চাচ্ছি, একটা ইউ ট্যাগ দিয়ে শুরু করলাম এবং বুকের পরে স্ল্যাশ ইউ দিয়ে শেষ করলাম, এবং সেভ করে যখন রিলোড করলাম, তখন দেখলাম টেক্সটের নিচে কি দেখেন আন্ডারলাইন হয়ে গেছে। তার মানে কোনো একটা টেক্সটকে যদি আপনি আন্ডারলাইন করতে চান, তখন আপনাকে ইউ ট্যাগ ব্যবহার করতে হবে। এখন আমি যেটা করলাম, বিআর ট্যাগ ব্যবহার করে আবারও নিচের লাইনে আসলাম। এখন লাইক আমি কয়েকটা ভ্যালু লিখে আমি লিখলাম যে 300। ওকে, তো এই 300-র আগে আমি একটা ট্যাগ ব্যবহার করলাম, যেটাকে ডিইএল বা ডিলেট ট্যাগ বলে।
সেটাও একটা কন্টেইনার ট্যাগ। সো আমি del ট্যাগ শুরু করেছি এবং /del দিয়ে শেষ করেছি। এরপর যে সেভ করে যখন আমি রিলোড করলাম তখন দেখা যাচ্ছে টেক্সটটাকে সে কি করেছে, মাঝ বরাবর কেটে দিয়েছে। তার মানে কোন একটা টেক্সটকে এভাবে মাঝ বরাবর কাটার জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করব, del বা ডিলেট ট্যাগ ব্যবহার করব। ওকে, তো আমি ব্রেক না ব্যবহার করে একটা স্পেস দিয়ে আমি আবারও একটা নাম্বার লিখতে চাই, লাইক 400 লিখেছি এবং তার আগে আমি যে ট্যাগটা ব্যবহার করলাম নাম হচ্ছে স্ট্রাইক। কি ব্যবহার করেছিলাম আগে? স্ট্রং, এখন ব্যবহার করলাম স্ট্রাইক। এবং আমি এই 400-র পরে /স্ট্রাইক দিয়ে কি করলাম, শেষ করলাম। তো সেভ করে যখন রিলোড করব দেখা যাচ্ছে যে সে কি করতেছে, এই টেক্সটকে মাঝ বরাবর কেটে ফেলতেছে। একটা কথা বলি, দেখেন আপনাদের মাঝে এখন একটা কোশ্চেন আসতেছে যেটা একটা এমটি আর কোনটা একটা কন্টেইনার কিভাবে বুঝবো। দেখেন আপনাকে যদি আমি 1 গ্লাস পানি দিই আপনি কিন্তু চাবিয়ে চাবিয়ে খাবেন না, কজ আপনি ইউজ টু। এই যে যা আমরা শিখছি এটা আসলে এরকম করে খালি দেখবেন এটা শিক্ষা না। আপনাদের অবশ্যই যেটা করতে হবে বাসায় প্র্যাকটিস করতে হবে, মোবাইলে করেন বা পিসিতে করেন, করতে হবে। সো আমার চেষ্টা থাকবে আপনারা যেন অবশ্যই এগুলা বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন যে খুব ভালোভাবে জিনিসগুলো শিখতে পারতেছেন। নিজেই ট্রাই করে দেখবেন যে এটা করলে কি হয়, ওইটা করলে কি হয়, এভাবে এই জিনিসগুলা শিখতে পারবেন। ওকে, তাহলে আমরা del ট্যাগ দিয়েও যা করতে পারলাম আবার স্ট্রাইক ট্যাগও তাই করলো, তাই না? কলেজে আমাদের কিন্তু অবশ্যই এই del আর স্ট্রাইক দুইটাই শেখাবে, কিন্তু আর একটা অপশন আছে সেটা শেখাবে না, সেটাকে বলা হচ্ছে এস। আমি যেটা করেছি এস ট্যাগ ব্যবহার করেছি এবং এখন যেটা লিখতে চাচ্ছি 500 লিখেছি এবং /s দিয়ে আমরা কি করলাম, শেষ করলাম। এরপর যে সেভ করে যদি রিলোড করেন তখন দেখবেন এই স্ট্রাইক যেমন কাটতে পারে, del বা ডিলেট যেমন কাটতে পারে, এস ট্যাগও কি করতে পারে, একটা কন্টেন্টকে মাঝ বরাবর কাটতে পারে। জাস্ট এস যেটা সেটা দেখাবে না, বাট আমরা জেনে রাখলাম। ওকে, এখন আমি যেটা করতে যাচ্ছি নিচের লাইনে যাওয়ার জন্য br ট্যাগ ব্যবহার করতে যাচ্ছি। ওকে, এখন দেখেন আমি একটা রেস্টুরেন্টের নাম লিখবো, লাইক H2O লিখতে চাচ্ছি, H2O লিখেছি আমি। তো সেভ করে যখন রিলোড করলাম তখন দেখেন H2O আসছে, বাট আমরা যেমন H2O চাচ্ছি সেরকম H2O কিন্তু আসে নাই। আমরা চাচ্ছি টুটাকে নিচে নিব। এই নিচে নেওয়া মানে কি বলেন, সাবস্ক্রিপ্টে নেওয়া। সো আমি যেটা করেছি সাব ট্যাগ ব্যবহার করেছি, সাব ট্যাগ দিয়ে শুরু করেছি। আমি কিন্তু 2কেই শুধু নিচে নিতে চাচ্ছি, এর জন্য 2 এর পরে আমি আবার সাব ট্যাগটা শেষ করলাম। সেভ করে যদি রিলোড করি তখন দেখা যাবে 2টা কোথায় চলে আসছে, নিচে চলে আসছে। আমরা এই ক্লাসটা এবং আগামী ক্লাসটা যেভাবে আস্তে আস্তে জিনিসগুলো জানবো, কিন্তু আমরা 2টা ক্লাসের পরে বিভিন্ন ওয়েব পেজ ডিজাইন করব, তখন খুবই ভালো লাগবে ক্লাসগুলো করতে। কিন্তু এই 2টা ক্লাস আমরা জাস্ট একটু একটু করে শিখবো। ওকে, তাহলে দেখেন আমি হচ্ছে H2O লিখেছি। এখন আমি যেটা করতে চাচ্ছি এই 2 এর পরে এগেইন সাব ট্যাগ ব্যবহার করলাম, 2 লিখলাম, এগেইন সাব ট্যাগটা শেষ করলাম। দেখেন সেভ করে যখন রিলোড করলাম তখন দেখলাম এইরকম একটা আউটপুট আসতেছে। আমি একটু আপনাদেরকে ব্যাপারটা বুঝিয়ে দিই। দেখেন এই যে এইচ যে লেখাটা, কন্টেন্টটা, সেটা কিন্তু কোনো ট্যাগ পায়নি, এই জন্য সে নর্মালি লেখা হয়েছে। এরপরে একটা সাব ট্যাগ শুরু করেছেন, এই সাব ট্যাগের শেষ কিন্তু এইটা, তাই না? এই সাব ট্যাগটা এখানে শুরু করেছেন, এখানে যে শেষ করেছেন, এর মাঝে কন্টেন্ট কিন্তু 2টা আছে, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 2। তার মানে এই 2টাও একটা সাব ট্যাগ পেয়েছে, পরের 2টাও কিন্তু একটা সাব ট্যাগ পেয়েছে, কিন্তু এই 2টা কিন্তু জাস্ট একটাই পেয়েছে, কজ এটার আগে দেখেন একটা সাব। কিন্তু এই 2টা দেখেন এই সাব ট্যাগও পেয়েছে, আবার এই সাব ট্যাগও কিন্তু পেয়েছে। 2টা সাব ট্যাগ পাওয়ার কারণে সে কিন্তু 2বার নিচে চলে আসছে। তো দেখেন এই 2 এর পরে ধরেন আপনি এগেইন আরেকটা সাব ট্যাগ ব্যবহার করেন, এগেইন একটা সাব ট্যাগ ব্যবহার করলেন, সাব লিখেছি, 2 লিখেছি, সাব দিয়ে আমরা শেষ করলাম। তো এরপর যে সেভ করে যদি রিলোড করেন তখন দেখবেন যে আরো নিচে চলে যাচ্ছে, তাই না? এই 2টা আসলে কয়টা সাব, এই সাব পেয়েছে, এই সাব পেয়েছে, এই সাব, 3টা সাব পাওয়ার কারণে সে 3বার নিচে চলে আসছে, তাই না? ওকে, এখন আমরা যেটা করতে যাচ্ছি, আমরা পরের লাইনে যাওয়ার জন্য এগেইন br ট্যাগ ব্যবহার করেছি। এখন আমি x⁻³ লিখতে চাচ্ছি বা x এর উপরে 3 লিখতে চাচ্ছি, তখন আমরা সাব না কোন ট্যাগ ব্যবহার করব, sup, যেটাকে সুপারস্ক্রিপ্ট বলে। sup দিয়ে শুরু করেছি, 3 এর পরে যেটা করেছি /sup দিয়ে শেষ করলাম। এ পর্যায়ে সেভ করে যদি আপনি রিলোড করেন তখন দেখবেন যে 3টা কোথায় চলে যাচ্ছে, উপরে চলে যাচ্ছে। আপনি যদি এই 3 এর উপরে আবারও আনতে চান আনতে পারবেন ভাইয়া, এই জিনিসগুলা নিজে নিজে প্র্যাকটিস করে দেখতে হবে, মজা লাগবে, ঠিক আছে?
এরপরে আমি নিচের লাইনে যাওয়ার জন্য যেটা করলাম বিআর ট্যাগ ব্যবহার করেছি। এখন লাইক আমি লিখতে চাচ্ছি আইসিটি, সেভ করলাম, রিলোড করলাম, আইসিটি আসবে। তবে আমি যেটা করব, একটা কোশ্চেন আমরা পেয়েছি স্যার, সাবট্যাগটা একবার একটু বুঝাবেন? ওই যে 2 এর নিচে 2 আবার 2, এই জিনিসটা আমি একটু বুঝিনি। ওকে, থ্যাংক ইউ, বুঝিয়ে দিচ্ছি। ওকে, খেয়াল করে দেখেন, এই যে এই জায়গাতে আমরা এইটা কিন্তু কোনো কি পাই নাই, কোনো ট্যাগ পাই নাই। এই জন্য আমাদের এখানে যেটা হয়েছে, এখানে এইচ নরমালি কিন্তু লেখাটা আসছে, তাই না? এরপরে দেখেন, এই যে আপনি একটা সাব ট্যাগ শুরু করেছেন, এটা শেষ কিন্তু দেখেন এখানে একটা থিওরি মানতে হয় কি, ফার্স্ট কাম লাস্ট আউট, তার মানে আগে আসলে পরে শেষ হবে। তো এই সাবের শেষটা কোনটা? এই সাবের শেষটা কিন্তু এইটা, তাই না? তার মানে এই টুটা দেখেন শুধুমাত্র একটা সাব পেয়েছে, এই জন্য সে একবার নিচে গিয়েছে। এখন দেখেন এই টুটা কয়টা সাব পেয়েছে? এই সাব কে পাই নাই? হ্যাঁ, এই সাবের কন্টেন্ট এই টু সবাই কিন্তু এই সাবের কন্টেন্ট, কিন্তু এই টুটা কিন্তু দেখেন এই সাবটা যেমন পেয়েছে সাথে সাথে এই সাবটাও পেয়েছে, কজ এই সাব ট্যাগের শেষ কিন্তু কোনটা বলেন? এইটা। তার মানে এই টুটা দুইটা সাব পাওয়ার কারণে সে এখানে পাশে প্রিন্ট না হয়ে আর একটু নিচে প্রিন্ট হয়েছে। এরপরে দেখেন এই যে টু, সেটা কিন্তু এই সাব পেয়েছে, এই সাব পেয়েছে, সাথে সাথে এই সাবটাও পেয়েছে। তিনটা সাব পাওয়ার কারণে সে কিন্তু এখানে প্রিন্ট না হয়েছে আরো একটু নিচে চলে গেছে। সো এই জন্য কিন্তু আমাদের এখানে এরকম প্রিন্ট হয়েছে, কিন্তু ও কোনো ট্যাগ না পাওয়ার কারণে এইচ যেই পজিশনে ছিল সেই পজিশনে কিন্তু আমাদের ও এসেছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ওকে, এরপরে দেখেন আমরা যেটা লিখেছি, নিচে আইসিটি লিখেছি নরমালি, সো আইসিটি এসেছে, বাট আমরা একটা ট্যাগ দেখতে চাই, সেটাকে বলা হয় মার্ক ট্যাগ। কোন ট্যাগ? মার্ক। আমি মার্ক ট্যাগ দেখাচ্ছি, সেটাও একটা কন্টেইনার ট্যাগ, সেটা দিয়ে আসলে মার্কিং করে। আমরা যেমন ওই যে হাইলাইটার দিয়ে মার্ক করি, সেরকম মার্ক ট্যাগ দিয়ে কি করা হয়? মার্ক করা হয়। হ্যাঁ, আমি সেভ করে যখন রিলোড করলাম, দেখেন এরকম ইয়েলো কালার আসবে এবং ডিফল্ট কালার এইটাই, এই কালারটা চেঞ্জ হবে না, ঠিক আছে? এই কালারটা ইয়েলোই থাকবে। বাট এমনি আমরা দেখবো যে কোনো একটা টেক্সটের কালার কিভাবে চেঞ্জ করা হয়, এটা আসলে নেক্সট ক্লাসে পড়ালেখা। ওকে, তো আমি আরেকটু নিচে যেতে চাচ্ছি, বিআর ট্যাগ ব্যবহার করলাম। এখন আমি এগেইন আইসিটি লিখলাম, তবে এখন এই আইসিটির আগে আমি প্রথমে বি ট্যাগ ব্যবহার করলাম এবং আইসিটির পরে যেটা করলাম স্ল্যাশ বি দিয়ে শেষ করলাম। দেখেন সেভ করে রিলোড করলে দেখবো যে আইসিটি লেখাটা বোল্ড হবে। তো আমি যেটা করলাম, এটার আগে একটা ইউ ট্যাগ দিয়ে শুরু করলাম এবং এখানে যেটা করলাম স্ল্যাশ ইউ দিয়ে শেষ করলাম। তাহলে সেভ করে রিলোড করলে দেখবো যে বোল্ডও হয়েছে, আবার কি আন্ডারলাইনও হয়েছে। আমি যেটা করতে চাই, এখন আই ট্যাগও দিয়ে দিলাম, এখানে যেটা করলাম স্ল্যাশ আই দিয়ে শেষ করলাম। সো সেভ করে যদি রিলোড করি, তাহলে দেখবো বোল্ড, ইটালিক, আন্ডারলাইন তিনটা একসাথে হয়েছে। এখন এখানে একটু কনফিউশন সবার মধ্যে, যেটা ঘুরঘুর করে যে কোনটা আগে দিব কোনটা পরে দিব। এই তিনটা ট্যাগের ইফেক্ট কিন্তু আপনি ফেলতে চাচ্ছেন এই কন্টেন্টের উপরে। সো এখানে আগে পরে দিলে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের এখানে অবশ্যই একটা জিনিস মানতে হবে যে ফার্স্ট কাম লাস্ট আউট। দেখেন আমি যদি সিরিয়ালাইজ করতে চাই, আইটাকে 1, ইউটাকে 2, এটাকে যদি 3 বলি, শেষটা দেখেন করেছি 3, 2, 1 এভাবে। বাট এখানে উল্টাপাল্টা লিখলেও ভুল হবে না, কলেজে শুধুমাত্র টিচার এটা মানবে না, টিচার বলে দিবে যে এখানে ফার্স্ট কাম লাস্ট আউট থিওরি মেইনটেইন করতে হবে। আমি আবারও বলছি, এই আইটা যদি এখানে শুরু করে মাঝে শেষ করতেন ভুল হতো না, বিকজ এই আইসিটি কন্টেন্টটা সে তাও পাইতো, সো সমস্যা হতো না। বাট আমরা এটা মেইনটেইন করব। আশা করি সবাই মোটামুটি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। আপনাদেরকে এখন আমি একটা পেজ ডিজাইন করতে দিব, ঠিক আছে? এই পেজ ডিজাইনটা করবেন খুব ফাস্ট, আপনারা 4 মিনিট সময় পাবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে একটু হেল্প করার জন্য যেটা করলাম, আমাদের যে আগের ডিজাইন, সেই ডিজাইনটা আমি পাশে রেখে দিচ্ছি, আর আপনারা এটা এখন ডিজাইন করবেন। আপনারা চাইলে যেহেতু জুম অ্যাপে ক্লাস করতেছেন, জুম করে করে দেখতে পারেন যদি লেখার সমস্যা হয়। এখানে দেখেন এটা কিন্তু টাইটেল, ঠিক আছে? আপনারা এখন এই পেজটা ডিজাইন করবেন, 4 মিনিট সময় পাবেন, দেখি কে সব থেকে আগে এটা ডিজাইন করতে পারে। ফার্স্ট শুরু। ওকে, আমি তাহলে একটু দেখাই যে কিভাবে এই পেজটা আপনি ডিজাইন করবেন, তাই না? আমি এখানে যা যা আছে সবকিছু বাদ দিয়ে দিলাম। জাস্ট আমরা জানি যে এখানে যেহেতু টাইটেলটা ক্লাস ওয়ার্ক, সো আমাদেরকে যেটা করতে হবে এখানে ক্লাস ওয়ার্ক দিতে হবে, তাই না? তো আমি যেটা করেছি ক্লাস ওয়ার্ক, যেভাবে লেখা আছে, যেটা ক্যাপিটাল দেয়া আছে সেটাকে সেভাবেই লিখেছি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছে। ওকে, দেখেন এখানে যে আইসিটি হেভেন লেখাটা, সেটা কিন্তু বোল্ড করা, এই জন্য আমি যেটা করলাম বি ট্যাগ দিয়ে শুরু করলাম এবং আইসিটি হেভেন সেটা লিখবো
এবং এখানে দেখেন আইসিটি লেখাটা ক্যাপিটাল, সো ক্যাপিটাল লিখেছি, হেইভেনের এইচ ক্যাপিটাল আমি সেভাবেই লিখলাম যেভাবে এখানে লেখা আছে। এরপরে আমরা যেটা করব, শেষ হওয়ার পরে স্ল্যাশ বি দিয়ে শেষ করব। এরপর দেখেন নিচের লাইনে যাওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, বিআর ট্যাগ ব্যবহার করতে হবে, তাই না? এখন দেখেন নিচেও কিন্তু আইসিটি হেইভেন, এই জন্য আমি যেটা করলাম, একটু চালাকি করলাম, এই লেখাটাকে নিচে কপি করে পেস্ট করে দিলাম, ঠিক আছে? বাট এই যে এখানে আইসিটি হেভেনটা ইটালিক, সো আমাদেরকে বি ট্যাগের পরিবর্তে আই ট্যাগ দিয়ে শুরু করতে হবে, এখানেও কি করতে হবে, আই দিয়ে শেষ করতে হবে। এখন আমি নিচের লাইনে যেতে চাচ্ছি, তো আমাদের এখানে বিআর ট্যাগ ব্যবহার করা হয়েছে, সো সমস্যা নেই। এখন দেখেন হ্যালো লেখাটা কিন্তু স্মল লেটারে, সো আমি লিখেছি হ্যালো, প্রো লেখাটা কিন্তু ক্যাপিটাল, সো আমি ক্যাপিটালে লিখে ফেলেছি, ওকে। এরপরে দেখেন আমাদেরকে যেটা করতে হবে, হ্যালো প্রো লেখাটা আন্ডারলাইন যেহেতু করা ছিল, সো ইউ ট্যাগ দিয়ে শুরু করেছি এবং পরে কি করব, স্ল্যাশ ইউ দিয়ে শেষ করব। এখন পরের লাইনে যাওয়ার জন্য অবশ্যই বিআর ব্যবহার করতেই হবে। নিচের লেখাটাও সেম কন্টেন্ট, তো আমি কপি করে পেস্ট করে দিলাম। এখন দেখেন আমাদের এখানে যে হ্যালো ব্রো সেটা কি কি করা, এটা কিন্তু বোল্ড, ইটালিক, আবার কি আন্ডারলাইন, তিনটাই করা হয়েছে। সো আমি যেটা করলাম, ইউ এর আগে আইও দিয়ে দিলাম, আবার হচ্ছে বিও দিয়ে দিলাম। শেষটা করব অবশ্যই কি মেনে, ফার্স্ট কাম লাস্ট আউট, তার মানে ইউটা লাস্ট শুরু হয়েছে, সো আগে শেষ হবে, তারপরে হচ্ছে বি শেষ করব আমরা, তাহলে স্ল্যাশ বি দিয়ে শেষ করলাম, তারপরে আমরা আইটা শেষ করব, ওকে। তাহলে এই পর্যন্ত ডিজাইন করে ফেলেছি। এখন দেখেন নিচে আমি যেটা করব, আইসিটি হেভেন আরেকবার লিখে ফেলি, আইসিটি হেভেন, তো লিখে ফেলেছি। তো দেখেন এখানে কিন্তু আইসিটির উপরে কোনো কিছুই হয় নাই, কোনো ট্যাগই কিন্তু আইসিটির উপরে পড়ে নাই, শুধু হেইভেন লেখাটা মার্ক করা হয়েছে। সো আমি যেটা করলাম, মার্ক ট্যাগ দিয়ে শুরু করলাম এবং হেইভেন লেখার পরে যেটা করলাম, স্ল্যাশ মার্ক দিয়ে ক্লোজ করলাম, ঠিক আছে। এরপরে বিআর দিয়ে পরের লাইনে যেতে হবে, লগ 10 এক্স স্কয়ার লেখা, সো আমি যেটা করলাম, লগ ক্যাপিটাল যেহেতু ছিল ক্যাপিটাল লিখেছি, কোনো ট্যাগ কিন্তু পাই নাই সে, কিন্তু দেখেন 10টা কিন্তু সাব ট্যাগ পেয়েছে। সো আমি যেটা করলাম, সাব ট্যাগ দিয়ে শুরু করলাম, 10 লিখেছি, এরপরে আমাদের এক্সটা কিন্তু নরমাল হয়ে গেছে, সো আমরা স্ল্যাশ সাব দিয়ে কি করব, ক্লোজ করে ফেলবো। এরপরে দেখেন আমাদের এক্স লেখাটা আনতে হবে, এনেছি ক্যাপিটাল যেহেতু ছিল ক্যাপিটাল দিয়ে লিখেছি। এরপরে 2 যেটা, সেটা কিন্তু সুপারস্ক্রিপ্টে যাবে, সো এসইউপি দিয়ে শুরু করলাম, 2 দিলাম, তারপরে স্ল্যাশ এসইউপি দিয়ে শেষ করলাম। এরপর যে পেজটা যদি সেভ করে আপনি এটাকে রিলোড করেন, তাহলে দেখবেন যা আমরা চাচ্ছি সেই কাঙ্ক্ষিত ডিজাইন কিন্তু হয়ে গেছে। আমরা এভাবে আমাদের ক্লাসটাকে শেষ করলাম, দেখা হবে পরবর্তী ক্লাসে। টিল দেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।